হ্যালো বন্ধুরা, আনন্দ পাঠের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজকে আলোচনা করব সত্যেন্দ্রনাথ বসু রচিত প্রবন্ধ গালিলিও থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমার আগের ভিডিওতে এই প্রবন্ধটি থেকে কয়েকটি প্রশ্নোত্তর আলোচনা করেছিলাম। সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর এই প্রবন্ধটি থেকে আলোচনা করব। চলে আসছি আজকের আলোচনায়। তার আগে বলে নিই, যদি ভালো লাগে, যদি মনে হয় এই আলোচনাগুলো তোমাদের কাজে লাগছে, তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজকের প্রথম প্রশ্ন, এই স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হয়েছিল। কার কোন স্বভাবের কথা বলা হয়েছে? বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু রচিত গালিলিও প্রবন্ধে মহান বিজ্ঞানী গালিলিও সম্পর্কে এই কথাগুলি বলা হয়েছে। ছোটবেলা থেকে গালিলিও সব কিছুকে যুক্তি দিয়ে যাচাই করে নিতে চাইতেন। তখন ছিল অ্যারিস্টটলের যুগ। সব জ্ঞান ও বিজ্ঞান শুরু হতো তার মতবাদকে কেন্দ্র করে। কিন্তু গালিলিও নির্বিচারে সবকিছু মেনে নিতে রাজি ছিলেন না। তাই যুক্তির ভিত্তিতে সবকিছু হাতে কলমে পরীক্ষা করে নিতে চাওয়া গ্যালিলিওর সঙ্গে প্রায়শই তার বন্ধুদের, এমনকি শিক্ষকদের সঙ্গেও বাক বিতণ্ডা লেগে থাকত। যুক্তিতর্কের প্রতি তার এই অনুরাগ সারা জীবন ধরে বজায় ছিল। তখনকার দিনের প্রচলিত বিশ্বাস, ধ্যান ধারণাকে তিনি কিছুতেই চোখ বুজে মেনে নিতে পারতেন না। আর তার এই প্রবল যুক্তিবাদী স্বভাবই শেষ জীবনে তার অশেষ দুঃখের কারণ হয়েছিল। দ্বিতীয় প্রশ্ন, ভেনিস কর্তৃপক্ষের কাছে তার কদর বেড়ে গেল। তার বলতে কার কথা বলা হয়েছে? তার কদর বাড়ার কারণ ও পরিণাম কি হয়েছিল? তার বলতে এখানে মহান বিজ্ঞানী গালিলিওর কথা বলা হয়েছে। আর কদর বেড়ে যাওয়ার কারণ ও পরিণাম। 1609 সালে হল্যান্ডের এক ব্যক্তি কাঁচের লেন্স নিয়ে নাড়াচাড়া করতে করতে দূরবীন আবিষ্কার করে ফেলেন। এই খবর গালিলিওর কাছে পৌঁছলে তিনি আরও নানান রকম পরীক্ষা নিরীক্ষা করে শক্তিশালী ও উন্নত মানের দূরবীন যন্ত্র আবিষ্কার করেন। সেই সময় ভেনিস ছিল বাণিজ্যে সমৃদ্ধশালী এক নগর। ভেনিসের নৌবাহিনী ইউরোপের নানা স্থানে ঘুরে বাণিজ্য করে বেড়াত, কিন্তু মাঝে মাঝে তাদেরকে শত্রুর আক্রমণের মুখে পড়তে হতো। আগে থেকে যদি শত্রুকে দেখা যায়, তাহলে যুদ্ধের প্রস্তুতি অনেক ভালোভাবে নেওয়া যেতে পারে। একথা ভেবে ভেনিস কর্তৃপক্ষ সব জাহাজেই দূরবীন বসানোর সিদ্ধান্ত নেন। ফলে গালিলিওর উপর ভার পড়ে এই দূরবীন যন্ত্র যোগান দেওয়ার। এই কারণে ভেনিস কর্তৃপক্ষের কাছে গালিলিওর কদর বেড়ে গিয়েছিল। পরিণাম, এর ফলে গালিলিওর বাড়ি হয়ে উঠেছিল দূরবীন যন্ত্র তৈরির এক কারখানা। নতুন করে প্রচুর যন্ত্র তৈরি হওয়ার সাথে সাথে সেগুলি দিনে দিনে আরও বেশি উন্নত, আরও শক্তিশালী হয়ে উঠতে লাগলো। পরিণামে গালিলিও পেয়ে গেলেন বিশ্ব সমীক্ষার বা জ্যোতির্বিজ্ঞান চর্চার এক প্রধান যন্ত্র। চাঁদের পাহাড়, ছায়াপথের মধ্যে লক্ষ লক্ষ তারার সমাবেশ, বৃহস্পতির 4টি উপগ্রহ ইত্যাদি মানুষের কল্পনার অতীত নানান জিনিস তিনি আবিষ্কার করতে লাগলেন। তৃতীয় প্রশ্ন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র গোপনে কাজ আরম্ভ করল। কারা কার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল? এই ষড়যন্ত্রের ফল কি হয়েছিল? সত্যেন্দ্রনাথ বসু রচিত গালিলিও প্রবন্ধ থেকে এই অংশটি নেওয়া হয়েছে। স্বয়ং গালিলিওর বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্রের কথা এখানে বলা হয়েছে। ফ্লোরেন্সের ডোমিনিকান সম্প্রদায়ের সন্ন্যাসীরা গালিলিওর বিরুদ্ধাচরণ করেছিলেন। অপরদিকে তার বিশ্ববিদ্যালয়ের
অন্যান্য অধ্যাপক এবং ছাত্ররা যারা তার উন্নতিতে ঈর্ষান্বিত হয়ে পড়েছিলেন, তারাও তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছিলেন। গালিলিওর বিরুদ্ধে প্রধান অভিযোগ ছিল যে তার মতবাদ মানুষের মধ্যে ধর্মবিদ্বেষ জাগিয়ে তুলছে এবং বাইবেলের প্রতি মানুষের বিশ্বাস নষ্ট করে দিচ্ছে। তাই ধর্ম বিষয়ক তদন্ত ও বিচার কমিটি ইনকুইজিশন রায় দেয়, পৃথিবী যে সূর্যের চারিদিকে ঘুরছে একথা ভুল, কারণ তা বাইবেলের লেখার সঙ্গে মেলে না। এমনকি তাদের মতে পৃথিবীর আহ্নিক গতি ও বার্ষিক গতির ধারণাও ভুল, কারণ তা প্রচলিত ধর্মবিশ্বাসের বিরোধী। তাই কোপার্নিকাসের মতবাদের উপর ভিত্তি করে লেখা গালিলিওর বইগুলিকে নিষিদ্ধ ঘোষণা করা হলো এবং পোপের কাছে তার বিরুদ্ধে অভিযোগ করা হলো। পোপ তখন কার্ডিনাল বেলারিমিনকে আদেশ দিলেন গালিলিওকে বোঝানোর। অবশেষে 1616 খ্রিস্টাব্দে রোমে গালিলিওর ডাক পড়ে। বেলারিমিন তাকে কোপার্নিকাসের মতের সপক্ষে প্রচার না করার পরামর্শ দিলেন। এরপর ক্রমশ তাকে নানাভাবে লাঞ্ছিত করা হলো এবং জীবনের শেষ 9 বছর গৃহবন্দী হয়ে যথেষ্ট কষ্টের মধ্যে দিয়ে তাকে অতিবাহিত করতে হয়েছিল। এইভাবে তার বিরুদ্ধে ষড়যন্ত্র সক্রিয় হয়ে উঠেছিল। চতুর্থ এবং আজকের মতো শেষ প্রশ্ন, ধর্মযাজকদের কারণে ইতালি কিভাবে অন্য দেশের তুলনায় পিছিয়ে পড়েছিল? প্রখ্যাত বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু রচিত গালিলিও প্রবন্ধে আরেক মহান বিজ্ঞানী গালিলিওর জীবন ও বিজ্ঞান সাধনার বিষয়ে আমরা বেশ কিছু কথা জানতে পারি। ছোটবেলা থেকে গালিলিও যুক্তির আলোকে সবকিছু বিচার করে নিতে চাইতেন। পাড়ুয়া বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করার সময় তিনি দূরের জিনিস কাছে দেখার জন্য দূরবীন নামক একটি যন্ত্র আবিষ্কার করেন। এই যন্ত্রের সাহায্যে তিনি ছায়াপথের স্বরূপ, চাঁদের পাহাড়, বৃহস্পতির 4টি উপগ্রহ ইত্যাদি লক্ষ্য করেন। সূর্য স্থির, পৃথিবী ঘুরছে, কোপার্নিকাসের এই মতবাদে গালিলিও বিশ্বাসী ছিলেন। এই জন্য তিনি ক্যাথলিক ধর্মযাজকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এমনকি প্রমাণ থাকা সত্ত্বেও বিচার সভায় হাঁটু মুড়ে তাকে ভুল স্বীকার করে নিতে বাধ্য করা হয়। প্রমাণ থাকা সত্ত্বেও গালিলিওর মতবাদকে সনাতনপন্থী পণ্ডিতেরা ভুল বলে প্রচার করতে থাকেন। অথচ ইংল্যান্ড, ফ্রান্স ও ইউরোপের অন্যান্য দেশে গালিলিওর মতবাদ মানুষের মধ্যে প্রকৃত জ্ঞানের উন্মেষ ঘটাতে থাকে। অপরদিকে বিজ্ঞানের শ্বাসরোধ করতে চেয়ে ধর্মের গোঁড়ামি ও অন্ধ কুসংস্কারকে প্রশ্রয় দিতে চাওয়া ইতালি দেশটি ক্রমশ পিছিয়ে পড়তে থাকে ধর্মযাজকদের কারণে। বন্ধুরা, গালিলিও প্রবন্ধটি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করলাম। পরবর্তীকালে এই প্রবন্ধের বিস্তারিত ব্যাখ্যাও তোমাদের কাছে নিয়ে আসব। সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেতে চাইলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করতে ভুলো না। আজকের মতো টাটা।